পরেশ বৈদ্য নয়াবাজারে একটা কাপড়ের দোকানে কাজ করে। ৩২ ভাজা কাজ। সকালে দোকান ঝাড়ু দিয়ে তার দিন শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খদ্দেরদের সে কাপড় দেখায়, বিকিকিনি করে, ক্যাশ দেখে। দুপুরে তার ১ ঘন্টার ছুটি। এই ১ ঘন্টা সে রান্নাবান্না করে। তার রান্নার হাত ভালো। দোকানের মালিক আজিজ মিয়া তার হাতের রান্নার বিশেষ ভক্ত। অনেককেই তিনি বলেছেন, হিন্দুটা রান্ধে ভালো, বিশেষ কইরা মাসকালাইয়ের ডাল। বাংলাদেশে এত ভালো মাসকালাইয়ের ডাল আর কেউ যদি রাঁধতে পারে তাইলে আমি আমার কান কেটে ফেলাবো। আজিজ মিয়া পরেশ বৈদ্যকে খুবই পছন্দ করেন। মানুষটা সৎ, তার কোনো দাবি দাওয়া নাই। থাকা, খাওয়া এবং মাসে মাত্র ৩০০ টাকায় এমন বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। আজিজ মিয়া প্রায় ভাবেন পরেশের বেতন বাড়িয়ে ৫০০ করে দেবেন। সেটা সম্ভব হচ্ছে না। দোকানে হাটবার ছাড়া বিকিকিনি একেবারেই নেই। নয়াপাড়া অতি অজ জায়গা, অঞ্চলটাও দরিদ্র। গামছা ছাড়া কাপড় কেনার সামর্থ্য মানুষের নেই। বেতন বাড়াতে না পারলেও ভদ্র ব্যবহার দিয়ে আজিজ মিয়া সেটা পুষিয়ে দেন। দোকান বন্ধ করে বাড়িতে যাবার সময় তিনি পরেশকে সঙ্গে নিয়ে যান। বাড়িতে তার পাশে বসিয়ে যত্ন করে খাওয়ান। খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ গল্পগুজব করেন। পরেশ দোকানে ফিরে যায়। রাতে সে দোকানেই ঘুমায়। আজিজ মিয়ার ৪ মেয়ে। বড় ২জন বিবাহযোগ্য। তাদের জন্য পাত্র খোঁজা হচ্ছে। মন মতো পাত্র পাওয়া যাচ্ছে না। পরেশ বৈদ্য হিন্দু না হয়ে মুসলমান হলে তিনি অবশ্যই তার বড় মেয়ে পরিবানু খানমের সঙ্গে তার বিবাহ দিতেন। পরেশ যদি এখন মুসলমান হয় তাহলেও তিনি বিবেচনা করবেন। শুধু পরেশের বয়স একটু বেশি, ৪০-এর উপর। তবে পুরুষ মানুষের জন্য বয়স কিছু না। মেয়েদের বয়সটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষের না। তিনি বিষয়টা নিয়ে তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তার স্ত্রী খাদিজা বেগম হতভম্ব হয়ে বলেছেন, মালাউনের সাথে মেয়ের বিয়ে দিতে চান? কি বলেন আপনি? মুসলমান হবার পরে বিবাহ হবে। ইসলাম ধর্মীয় মতে বিবাহ। কচ্ছপ খাওয়াইনার লগে মেয়ের বিবাহ? মুসলমান হবার পরে তো আর কচ্ছপ খাবে না। আপনি এসব ভুলা যান। কর্মচারীর সাথে মেয়ের বিবাহ, আল্লাহ মাফ করুক। ছেলের শিক্ষা নাই, দীক্ষা নাই। আপনার মেয়ে কলেজে ভর্তি হয়েছে। পরেশ বৈদ্যের লেখাপড়ার সামান্য ঘাটতি আছে। সে ক্লাস 6-7 পর্যন্ত পড়েছে। তবে তার হাতের লেখা অত্যন্ত সুন্দর, মুক্তার মতো অক্ষর। তবে মুক্তাক্ষর কোনো পাত্রের গুণ হিসেবে বিবেচনা করা যায় না। এক আষাঢ় মাসের কথা। সারাদিন খটখটে রোদ গেছে। সন্ধ্যা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রবল বর্ষণ। আজিজ মিয়া ঠিক করলেন আজ আর বাড়ি ফিরবেন না, দোকানেই রাতটা কাটিয়ে দেবেন। কাদা ভেঙে ২ মাইল হাঁটার কোনো অর্থই হয় না। তাছাড়া বাড়ির কাছাকাছি খালের মতো আছে। আগে পায়ে হেঁটে খাল পার হওয়া যেত। গত কয়েকদিনে পানি বেড়েছে। আজ যে বৃষ্টি হচ্ছে খালে সাঁতার পানি হয়ে যাবার কথা। আজিজ খাঁ পরেশকে ডেকে বললেন, ভাত রেঁধে ফেলো, রাতে আর বাড়িতে যাব না। পরেশ নিচু গলায় বলল, মামানি দুশ্চিন্তা করবেন না। আজিজ খাঁকে পরেশ মামা বলে ডাকে এবং তার স্ত্রীকে পরেশ মামানি ডাকে। আজিজ খাঁ বললেন, করুক দুশ্চিন্তা। মেয়ে ছেলে যদি মাঝে মাঝে দুশ্চিন্তা না করে তাহলেই তাদের স্বাস্থ্য খারাপ হয়। আল্লাহ পাক মেয়ে ছেলে পয়দা করেছেন দুশ্চিন্তা করবার জন্য। রাতে খাবেন? মাংস খেতে মন যাচ্ছে। মাংস এখন পাবো কই? খিচুড়ি করো, সঙ্গে ডিম ভুনা। পাতলা খিচুড়ি করবে? আচ্ছা করব। খিচুড়ির মধ্যে ৪ চামচের ২ চামচ ঘি দিও। ঘিয়ের সুঘ্রাণ ভালো লাগবে। ঘি আছে না? আছে। কাঁঠালের বিচি দিয়ে ঝাল মুরগির মাংস খেতে পারলে দিল খুশ হতো। ডিমও খারাপ না। আজিজ মিয়া রাতে খুবই তৃপ্তি করে খেলেন। তিনি ঠিক করলেন বৃষ্টি বাদলার দিনে পরেশকে দিয়ে সবসময় পাতলা খিচুড়ি এবং ডিমের তরকারি করতে বলবেন। তার পান তামাকের অভ্যাস নেই। তারপরেও তিনি ২টা পান খেলেন। পরেশকে দিয়ে সিগারেট আনালেন। সিগারেট ধরিয়ে অতি আনন্দে টানতে লাগলেন। দোকানের গদিতে বিছানা করা ছিল। তিনি ঘুম ঘুম চোখে বিছানায় গেলেন। টিনের চালে বৃষ্টি পড়ছে। ঝুমঝুম শব্দ, আরামদায়ক ঠান্ডা হাওয়া। আজিজ মিয়ার মনে হলো তিনি জগতের অতি সুখী মানুষদের একজন।
পরেশ বলল, মামা মাথা বানাই দেই? আজিজ মিয়া জড়ানো গলায় বললেন, লাগবে না, তুমি ঘুমাও। পরেশ বলল, একটু চুল টেনে ঘুম পাড়ায় দিই, আরাম লাগবে। পরেশ চুলে বিলি কেটে দিচ্ছে। আজিজ মিয়ার এত আরাম লাগছে যে বলার না, আবার ঘুমও পাচ্ছে প্রচন্ড। তিনি চেষ্টা করছেন জেগে থাকতে, ঘুমিয়ে পড়লে এই আরামটা আর পাওয়া যাবে না। পরেশ, জি মামা। এরকম মাথা বানানো তুমি কোথা থেকে শিখেছো? একমাত্র নাপিতরাই এত সুন্দর করে মাথা বানায়। তোমাদের বংশে কোনো নাপিত ছিল? না মামা। তোমার বেতন বাড়ানোর চেষ্টা করছি। বাড়ানো উচিত, রোজগার পাতি নাই বলে কিছুই করতে পারতেছি না। দরকার নেই মামা। দরকার যে নাই তুমি তো বলবেই, কারণ তুমি অতি ভালো ছেলে। তুমি যদি কচ্ছপ খাওয়া ধর্মের না হতে, অবশ্যই পরিবাণুর সঙ্গে তোমার বিবাহ দিতাম। পরিবাণুর চেহারা ছবি তো খারাপ না, কি বলো? তবে মেজাজ ভালো না, মায়ের মতো চড়া মেজাজ। মেয়ে ছেলের চড়া মেজাজ সংসারের জন্য ভালো না। পরেশ জবাব দিচ্ছেন না, এক মনে চুল টেনে যাচ্ছে। আজিজ মিয়া চিত হয়ে শুয়েছিলেন, এবার পাশ ফিরলেন। পাশ ফিরে আরাম আরো বাড়ল। পরেশ এখন ঘাড় ম্যাসেজ করে দিচ্ছেন। এই ম্যাসেজে আরাম আরো বেশি হচ্ছে। আজিজ মিয়া চেষ্টা করছেন আরো কিছুক্ষণ জেগে থাকতে, ঘুমিয়ে পড়া মানে সব শেষ। পরেশ, মামা বলেন, চুপ করে থাকবা না, কথা বলো, গল্প গুজব করো। কি গল্প করব? যা ইচ্ছা করো। মাথা ম্যাসেজ ছাড়া তুমি আর কি বিদ্যা জানো? বলতে থাকো শুনি। আমার ধারণা তুমি আরো অনেক কিছু জানো। জানি মামা। বলো, একটা একটা করে বলো। বাদ্য বাজনা জানো? না, বাদ্য বাজনা জানি না, তবে আমি সামনে পেছনে সব দেখতে পারি। এইটা কি বললা পরেশ? সামনে পেছনে তো সবই দেখে। সামনে দেখি, আবার ঘাড় ঘুরাইয়া পেছনে তাকাইলে পেছনেও দেখি। আমারটা এইরকম না। কিরকম? ধরেন, আজ থাইকা 1,00,000 বছর পরে পৃথিবীর কি অবস্থা, এইগুলান দেখতে পারি। ভালো, খুব ভালো। একজন আমার একটা হলদা বড়ি খাওয়াইছিল, তখন থাইকা দেখি। কি বড়ি? হলদা বড়ি। আজিজ মিয়া পুরোপুরি তন্দ্রার মধ্যে চলে গেলেন। চেতনার অতি সামান্যই অবশিষ্ট আছে। পরেশের কথা শুনছেন, পুরোপুরি বুঝতে পারছেন না। নিজেও মাঝে মধ্যে কথা বলছেন, কি বলছেন সেই বিষয়েও তার ধারণা নেই। পরেশ বলল, আমি সবই দেখতে পাই। আজিজ মিয়া বললেন, সব দেখতে পাওয়া ভালো, কিছু দেখা কিছু না দেখা ভালো না। আসমানে যে চন্দ্র আছে, সেই চন্দ্র কিন্তু মামা থাকবে না, পৃথিবীর উপরে আইসা পড়বে। পড়ুক, ধুম কইরা পড়ুক, চন্দ্র না থাকাই ভালো। চন্দ্র আসমানে থাকলেই জোছনা হয়, সেই জোছনায় অনেক কর্মকাণ্ড সম্পাদিত হয়। আমিও একবার এক পাপ কার্য করেছিলাম। আসমানে চন্দ্র থাকা উচিত না, গেরামে পাটক্ষেত থাকা উচিত না। বুঝেছ? বুঝেছি মামা। সূর্যের কি গতি হইব শুনবেন? বলো শুনি। সূর্য সবকিছু টান দিয়া নিজের উপরে ফেলবে। আগুনের থাবা বাইর কইরা টান দিব, তারপরে ছোট হওয়া ধরব, বিন্দুর মতো ছোট হইব। কি বললা? বিন্দু? মামা, বিন্দু। আমার খালাতো এক বোন ছিল, নাম বিন্দু। বিবাহ হয়েছে, জামাই সৌদিতে কাজ করে, বিরাট পয়সা করেছে। জগতে যা কিছু আছে, বুঝছেন মামা, সবই একদিন অন্ধকার হয়ে যাবে। আসমানে কোনো তারা থাকবে না, সব নিভা। তখন মাঝে মধ্যে গম গম আওয়াজ উঠবে। মামা বুঝছেন? বজ্রপাতের আওয়াজ। বুঝেছি। ঝড় বৃষ্টির মধ্যে বজ্র পড়বেই। ঠান্ডা হাওয়া দিতেছে, গায়ে একটা চাদর দিয়া দাও। পরেশ মামার গায়ে চাদর দিতে দিতে বলল, হলদা বড়ি আমারে কে দিছিল সেই ঘটনা শুনবেন মামা? বিরাট ইন্টারেস্টের ঘটনা। বড়ি পয়সা দিয়া খরিদ করছিলা? না, এবেই দিছে। বিরাট বড় হাই তুলতে তুলতে আজিজ মিয়া বললেন, মাগনা ওষুধে কাম করে না। ওষুধ বিষুধ যখনই কিনবা, 1 পয়সা হইলেও হাদিয়া দিবা। মনে থাকবো? থাকবো। এখন কি ঘটনাটা বলবো? কি ঘটনা? হলদা বড়ি কে খাওয়াইছে সেই ঘটনা। বিরাট ইন্টারেস্টের ঘটনা। বাদ দাও, ঘটনা যত কম শোনা যায় ততই ভালো। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে, এখন ঘুমাবো। আচ্ছা ঘুমান। তুফান হইতেছে নাকি? না, এখনো শুরু হয় নাই।
তবে শেষ রাইতে বিরাট তুফান হইব, লন্ডভন্ড তুফান। কে বলেছে? আপনারা বলছি না, হলদা বড়ি খাওয়ানোর পর আমি সব জানি। দূরের জিনিস যেমন জানি, কাছের জিনিসও জানি। ও আচ্ছা, জানা ভালো। কাছের জিনিস জানা খারাপ না। বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন। গাঢ় ঘুম। ঘুমের মধ্যে তার নাক ডাকতে লাগলো। পরেশ তার মাথার কাছে বসে এখনো চুল টেনে দিচ্ছে। সে ঘুমাতে যাচ্ছে না, কারণ আজ রাত অতি ভয়ঙ্কর রাত। এই রাতে বিরাট ঝড় হবে, সেটা ভয়ঙ্কর কিছু না। ভয়ঙ্কর ব্যাপার হলো ঝড়ের ঠিক আগে আগে পরিবাণু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দেবে। হলদা বড়ি খাওয়ার কারণে পরেশ সবই জানে। এও জানে যে গায়ে আগুন দেওয়ার ঘটনাটা আটকানোর কোনো উপায় নেই। উপায় থাকলে সে আটকাতো। হলদা বড়ি তাকে শিখিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৃত্যু এই পর্যন্ত যা ঘটার সব ঘটে আছে। এর কোনো কিছুরই কোনো পরিবর্তন করা যাবে না। মানুষের কাজ শুধুই দেখে যাওয়া। আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে। বাবলু পেয়েছে 8.5। শুধু তাই নয়, খাতার উপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু। কি সর্বনাশ! বাবলু খাতা উল্টো করে রাখলো, যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে। কিন্তু ধীরেন স্যার মেঘস্বরে বললেন, এই, বেঞ্চের উপরে উঠে দাঁড়া। বাবলু বেঞ্চের উপরে উঠেই দাঁড়ালো। তোর অঙ্ক খাতায় কি লিখেছি সেটা সবাইকে দেখা। সে মুখ কালো করে সবাইকে খাতাটা দেখালো। ফার্স্ট বেঞ্চে বসা একজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল। ধীরেন স্যার গর্জন করে উঠলেন, এই, কে হাসে? মুখ সেলাই করে দেব। হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে। আড়ালে ডাকে জম স্যার। ফার্স্ট বেঞ্চে আবারও একটু খিকখিক শব্দ হলো। ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন, আরেকবার হাসির শব্দ শুনলে চর দিয়ে দাঁত খুলে ফেলবো। নাট্যশালা নাকি এটা, হ্যাঁ? ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। ধীরেন স্যার থমথমে গলায় বললেন, আয় বাবলু, তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি। বাবলু উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বেঞ্চের উপর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না, কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভেবে বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগলো। বাবা মোটেই সহজপাত্র নন। ধীরেন স্যারের মতোই তারও খুবই রাগ। কিছুটা ভুল হলো। ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধপোষ্য শিশু। বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে, বলাই বাহুল্য। বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগলো। বাবলু ভেবে পেল না অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল। কি হয় অঙ্ক শিখে? তৈলাক্ত বাঁশ বেয়ে বাদরের উঠবাড়ি বা দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, উঠছে উঠে পড়ুক, কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজনটা কি? বাবলু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্কুল ছুটি হলো 5টায়। বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল। স্কুলের দপ্তরে আনিস মিয়া বলল, বাড়িতে যাও ছোট ভাই। বাবলু বলল, আজ আমি এখানেই থাকবো। কও কি ভাই? বিষয় কি? বিষয় কিছু না, তুমি ভাগো। আনিস মিয়া একগাল হেসে বলল, পরীক্ষায় ফেল করছো কেমন? বাড়ির থাইকা নিতে না আসলে যাইতা না, ঠিক না? আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো। বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো। সরকার বাড়ির জাম গাছের নিচে একা একা বসে রইল। জায়গাটা অসম্ভব নির্জন। কিছুক্ষণের মধ্যেই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগলো। বিলের দিক থেকে শব্দ আসলো, হ হ। ডান পাশের ঝোপ কেমন যেন নড়ে উঠল। বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগলো। এই ছেলে, কাঁদছো কেন? অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। বাবলুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু, পিঠেও এরকম একটা বোচকা ফিতা দিয়ে বাঁধা। এই খোকা, কি হয়েছে? বাবলু ফোপাতে ফোপাতে বলল, আমি অঙ্কে 8.5 পেয়েছি। তাই নাকি? জি, আর ধীরেন স্যার আমার খাতার উপর লিখে দিয়েছেন গরু। বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল।
লোকটি এগিয়ে এসে খাতাটি নিল। সে বেশ লম্বা, এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পরা। এই লোকটিকে প্রায় সমস্ত মুখমণ্ডল ঢাকা আছে, তাও মনে হচ্ছে তার মুখটাও খুবই লম্বা। লোকটি গম্ভীর গলায় বলল, খাতার উপর গরু লেখাটা তার অন্যায় হয়েছে। বুদ্ধিবৃত্তির উপর সরাসরি কটাক্ষ করা হয়েছে, তার উপর এত বড় বড় করে লেখা হয়েছে। এত বড় করে লেখার প্রয়োজনই বা কি? ছোট করে লিখলেই হতো। বাবলু শব্দ করে কেঁদে উঠল। কাঁদবে না, কাঁদার সময় নয়। কি করা যায় এখন তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাবলু ধরা গলায় বলল, আমি স্কুলেও যাব না, বাসায়ও ফিরবো না, বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো। না, জাহাজের খালাসি হয়ে বিলাত চলে যাব। বুদ্ধিটা মন্দ না, কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। তোমার নাম তো জানা হলো না। আমার নাম বাবলু, ক্লাস 7-এ পড়ি। আপনি কে? আমার নাম হলো গিয়ে হুইয়েতসুন। কি বললেন? আমার নামটা একটু অদ্ভুত। আমি বিদেশি কি না? কি করেন আপনি? আমি একজন পর্যটক, আমি ঘুরে বেড়াই। বাবলু কৌতূহলী হয়ে বলল, আপনার দেশ কোথায়? আসো, তোমাকে দেখাচ্ছি। হুইয়েতসুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখালো, ওই যে দেখছো ছায়া ছায়া, ওইটা হচ্ছে ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, স্প্রিং এর মতো। এর মাঝামাঝি একটা সৌরমণ্ডল আছে, আমরা তাকে বলি নয়ুত্তিনি। তার 9 নম্বর গ্রহটিতে আমি থাকতাম। বাবলু একটু সরে বসল। পাগল নাকি লোকটা? কথা বলছে দিব্যি ভালো মানুষের মতো। বুঝলে বাবলু, বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি। পৃথিবীও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পড়েছে। হা হা হা। আপনারা বুঝি বাংলায় কথা বলেন? তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটা অনুবাদক যন্ত্র আছে। সে হাত ইশারা করে গোলাকৃতি একটি বক্স দেখালো। বক্সটি তার কাঁধের কাছে ঝুলছে। মশার আওয়াজের মতো পিনপিন একটা শব্দ আসছে সেখান থেকে। এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায়। প্রাণীদের মস্তিষ্কের নিউরনে বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা, তা এই যন্ত্রটি ধরতে পারে। বাবলুর একটু ভয় ভয় লাগলো। লোকটি বলল, এই যে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি এই যন্ত্রটা তোমার কাছে ঝুলিয়ে দিই। দেব? বাবলু ভয় ভয় বলল, দিন, কিন্তু ব্যথা লাগবে না তো? মাথা খানিকটা ভো ভো করবে হয়তো, দিয়েই দেখো। হুইয়েতসুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতেই বাবলু শুনল ঝিঝি পোকাগুলো বলছে, পোকা চাই, খাবারের জন্য পোকা চাই। এই লোক দুটি যাচ্ছে না কেন? কি করছে? কি করছে? এরা দুজন কি করছে? পোকা চাই, পোকা চাই, পোকা চাই। বাবলু স্তম্ভিত হয়ে গেল। লোকটি বলল, মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না। ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে। ভাবের আদান প্রদান কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে। বাবলু তার কথায় কান দিচ্ছিল না, কারণ সে স্পষ্ট শুনতে পেল জাম গাছের একটি পাখি বাসা থেকে ফিস ফিস করে কথাবার্তা হচ্ছে। আহা, এই লোক দুটি কি বকবক শুরু করেছে! ঘুমোতে দেবে না নাকি? ঠিক বলেছ, মানুষের মধ্যে কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। এরা মহাবোকা। বলতে বলতে পাখিগুলো খিকখিক করে হাসল। লোকটি বলল, বাবলু, যন্ত্রটি এবার খুলে ফেলা যাক। তোমার অভ্যাস নেই তো, মাথা ধরে যাবে। বাবলু বলল, আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি, ওরা আমার কথা বুঝতে পারবে? দু একটা কথা বুঝতে পারবে, তবে বেশিরভাগই বুঝতে পারবে না। ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের। অবশ্য সবার না। পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে, যেমন ধরো তিমি মাছ। তিমি মাছ বুদ্ধিমান? অত্যন্ত বুদ্ধিমান। শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না। ডলফিনও খুব বুদ্ধিমান। ওদের হাতে যদি পৃথিবী থাকতো তাহলে পৃথিবীর চেহারাই পাল্টে যেত। ওদের হাতে নেই কেন? প্রকৃতির খেলা। প্রকৃতির খেয়ালিপনার জন্য তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর মতো জীবনযাপন করতে হচ্ছে। হুইয়েতসুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাঁধ থেকে নিয়ে নিল। এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক। কি ঠিক করলে? জাহাজের খালাসি হবে? না। তবে কি?
অন্ধকারে জাম গাছের নিচে বসে থাকবে? আপনার সঙ্গে যাব। তাই বুঝি? জি, কিন্তু তা সম্ভব নয়। আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি, বস্তু স্থানান্তর প্রক্রিয়ায়। তোমাকে দিয়ে তা হবে না। তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে। তার নাম হচ্ছে টিটান। সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে। আমিও আপনার সঙ্গে টিটানে যাব। একেবারেই অসম্ভব। সে জায়গাটা বিষাক্ত ক্লোরিন গ্যাসে ভরপুর। তার উপর আছে সালফার ডাই অক্সাইড। তাতে আমার কিছু হবে না, কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে। বাবলু মুখ কালো করে চুপ করে রইল। লোকটি শান্ত স্বরে বলল, তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো, কারণ তোমাদের এখানে অনেক কিছুই শেখার আছে। অঙ্কে 8.5 পেলে হবে না। বাবলু কোনো উত্তর দিল না। লোকটি বলল, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর। ইচ্ছা করলেই এরা জ্ঞান বিজ্ঞানে আমাদেরকে ছাড়িয়ে যাবে। বাবলু মুখ কালো করে বলে ফেলল, আমি অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না। হুইটসন হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুবই অদ্ভুত। এরা প্রায় সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে, কিন্তু মনের মধ্যে অন্য কথা থাকে। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখতে যাবে, এই ধরনের যন্ত্র বানাতে পারবে, কিন্তু মুখে বলছো অন্য কথা, ঠিক না? বাবলু থেমে থেমে বলল, আপনি কি করে বুঝলেন? আমার কাছে ছোটখাটো একটা কমিউনিকেট যন্ত্র আছে, যা দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছে। তারা দুজনেই হারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবর দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও? বাবলু মাথা নাড়ল। সে বুঝতে চায়। লোকটি যন্ত্রটা কাছে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল, বাবা মনে মনে বলছে, আমার পাগল ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে। 8.5 পেয়েছে তো কি হয়েছে? আহা বেচারা, আমার ভয়ে বাড়িতেও আসতে পারছি না। না, আর কোনোদিন রাগারাগি করব না। ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন। ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছে। আহারে বাচ্চা ছেলেটা, কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে। খাতায় গরু লেখাটা খুবই অন্যায় হয়েছে। সে লজ্জাতেই বাড়ি যাচ্ছে না সে। না, ছাত্রদের সঙ্গে আরেকটু ভদ্র ব্যবহার করা দরকার। আর এরকম রাগারাগি করব না। বাবলুটাকে রোজ 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। হুইটসন হাসতে হাসতে বলল, কি শুনলে তাদের মনের কথা? জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনো আছে? জি না। ভালো, খুব ভালো। তা বাবলু সাহেব, আমার তো এখন যেতে হয়। আর একটু বসুন। না, আর বসা যাচ্ছে না। তোমার বাবা আর তোমার স্যার এই দিকেই আসছেন। আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না। যাই হোক, এখন তাহলে আমি যাই, কেমন? তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল। দপ্তরে আনিস মিয়া একটি হারিকেন হাতে আগে আগে আসছে। বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না। বাবা এসেই প্রচন্ড একটা চর বসালেন। রাগী গলায় বললেন, এই বয়সে বাদরামি শিখেছিস? বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে। তোর পিঠের ছাল তুলবো আজকে। ধীরেন স্যার থমথমে গলায় বললেন, পরীক্ষা খারাপ হয়েছে, কোথায় তাড়াতাড়ি বাসায় গিয়ে বই নিয়ে বসবি, তা না সাপখোপের আড্ডার মধ্যে এসে বসা। আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি। গরু কি আর সাথে লিখেছি? বাবলু এদের কথায় একটুও রাগ করল না, কারণ এখন সে নিশ্চিত জানে এইসব কথা তাদের মনের কথা নয়। তাছাড়া সে হারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা। কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে। বড় কাজ না, ছোট কাজ। চা বানানো, সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেয়া, ড্রাইভার গাড়িতে তেল দেবে তার সঙ্গে যাওয়া, যাতে তেল চুরি করতে না পারে। এই ধরনের টালটু ফালটু কাজ। কুদ্দুসের বয়স 52। 52 থেকে 16 বাদ দিলে থাকে 36। 16 বছরে ম্যাট্রিক পরীক্ষা দেবার পর পুরো পরীক্ষা দিতে পারেনি সে। ইংরেজি প্রথম পত্র পর্যন্ত দিয়েছিল। তারপর থেকেই গত 36 বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে। সবই টালটু ফালটু চাকরি। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুদিন
সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল। নিতান্ত ভদ্র ধরনের চোর, সুন্দর চেহারা, স্যুট পরে ঘুরে বেড়াতো, শান্তিনিকেতনী ভাষায় কথা বলতো। বোঝার কোনো উপায় নেই যে লোকটা বিরাট চোর। কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেই দিনই চাকরি ছেড়ে দিয়ে বাইতুল মোকাররম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তওবা করেছে। চোরের সঙ্গে বাস করে 400 টাকার মতো জমিয়েছিল সে, তার অর্ধেক মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে। ইচ্ছা ছিল পুরোটাই দিয়ে দেবে, না খেয়ে থাকতে হবে বলে পুরোটা দিতে পারেননি। গত 36 বছর ধরে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না, অসম্ভব পরিমাণে ভালো। দেশে বিদেশে টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কয়টা মানুষের আছে? সকালবেলা ঘুম থেকে উঠে বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে। এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না, খুবই জটিল সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা খবরের কাগজ হাতে নিয়ে তিনি এই নিজের সৌভাগ্য কুদ্দুস নিজেকেই ঈর্ষা করে। যুবক বয়সে সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল। গণক বলেছিল, শেষ বয়সটা আপনার মহা সুখে কাটবে, বিরাট সম্মান পাবেন। পত্রিকা অফিসে কাজটা পাবার পর কুদ্দুসের ধারণা হলো গণক মোটামুটি সত্যি কথাই বলেছে, শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছে। তা কিছু ভুল ত্রুটি তো হবেই, তাই না? কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায়। কোনো এক কোনাকানা খুঁজে মাদুর পেতে শুয়ে পড়ে। চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি। মেসঘরে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে। বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর ভাড়া করে বা মেসঘরে থাকা সম্ভব না। তার দরকারই বা কি? একা মানুষ, এত শৌখিনতার তার দরকার কি? পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত 3 বছরে 10,500 টাকা জমে গেছে। অকল্পনীয় একটা ব্যাপার। টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে, চাইলেই উনি দেন। কুদ্দুসের টাকার কোনো দরকার নেই, তবু মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছ থেকে টাকাগুলি চেয়ে আনে। সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থেকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে। টাকা হাতে নিয়ে নিরিবিলি বসে থাকতে তার ভালো লাগে, নিজেকে রাজা বাদশাহের মতো মনে হয়। আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশাহের মতো মনে হতে লাগলো। সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে, পা নাচাতে নাচাতে কাগজ পড়ছে। মজার মজার খবরে আজকের কাগজ ভর্তি। খবরগুলো পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল। কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ বোলাবে, ভেতরের ব্যাপারগুলো ধীরে সুস্থে পড়া যাবে। তারা কিছু নেই। সম্পাদক সাহেব চলে এসেছে, তাকে প্রথম দফায় চা দেয়া হয়েছে। তিনি ঘন্টাখানিকের ভেতর আর ডাকবেন না। কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগলো। পাগল মন গানটা খুব হিট করেছে। কুদ্দুস পত্রিকার 3 নম্বর পাতাটা খুলল। আজকের দিনটি কেমন যাবে 3 নম্বর পাতায় ছাপা হয়। কুদ্দুস এই অংশটা প্রথমে পড়ে। তার ধনুরাশি, তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবে ওইখানে লেখা হয়, সবসময় লেখা হয়, সব মিলে যায়। একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা। সেদিন অকারণে হুমড়ি খেয়ে পড়ে বুড়ো আঙুলের নখের অর্ধেকটা ভেঙে গেল। আজকের রাশিফলে লেখা, ধনুরাশির জন্য আজ যাত্রা শুভ, ভ্রমণের যোগ আছে। কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা, শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে। সম্মান বলতে গেলে কিছুই নেই, যা আছে তা যদি চলে যায় তাহলে তো মুশকিল। পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগেই কুদ্দুসের ডাক পড়ল। মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন শব্দে বেজে উঠল। কুদ্দুস এমন ভাবে লাফ দিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা ছলকে তার গায়ে পড়ল। শার্টটা নতুন কেনা হয়েছে, আজ নিয়ে মাত্র তৃতীয়বার পরা হয়েছে। সাদা কাপড়ের চায়ের রং সহজে ওঠে না। এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে ভালো হতো, সেটা সম্ভব না। মতিউর রহমান স্যার ডেকেছেন, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকলো। মতিউর রহমান সাহেব বললেন, তোর খবর কি রে কুদ্দুস? কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল, খবর ভালো স্যার।
একটা কাজ করে দে তো, এই চিঠিটা নিয়ে যা, নাম ঠিকানা লেখা আছে, হাতে হাতে দিয়ে আসবি। জি আচ্ছা স্যার। জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার 9 তলায় থাকেন। ইস্টার্ন প্লাজা চিনিস তো? জি স্যার, চিনি। খুবই জরুরি চিঠি, হাতে হাতে দিবি। ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে, আমি অফিসেই থাকবো। নিয়ে টাকা নে, রিক্সা করে চলে যা। মতিউর রহমান সাহেব 20 টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন। কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। রওনা হওয়ার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে। কতক্ষণের মামলা। কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে, আবার মতিউর রহমান সাহেবের বেল বেজে উঠল। আবারও কুদ্দুস গিয়ে ঘরে ঢুকলো। সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না। কুদ্দুস? জি স্যার। রিক্সায় যাওয়ার দরকার নেই, দেরি হবে। তুই এক কাজ কর, আমার গাড়ি নিয়ে চলে যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। জি আচ্ছা স্যার। রিক্সা ভাড়া টাকাটা ফেরত দেবার জন্য কুদ্দুস 20 টাকার নোটটা বের করলো। মতিউর রহমান সাহেব বললেন, টাকা ফেরত দিতে হবে না, তুই দেরি করিস না, চলে যা। শার্ট না ধুয়ে কুদ্দুস গাড়িতে উঠল। তার মনটা খুঁতখুত করতে লাগলো। এই শার্টের চায়ের রং আর উঠবে না। নতুন শার্টটা ছিল, মাত্র 3 বার পরা হয়েছে। গাড়িতে উঠে তার আরেকটু মন খারাপ হলো। আবার একটা ভুল করা হয়েছে। পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো। গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার একটা আলাদা মজা আছে। বসনিয়া হার্জিগোভিনার গরম খবর আছে। আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে। আজকের তারিখটা কত যেন? 14 এপ্রিল 1996। তারিখটা তার জন্য শুভ না। লিফটে কুদ্দুস একা। লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে দিয়ে বলেছে 8 তলায় গিয়ে থামবে, নেমে যাবেন। পারবেন না? কুদ্দুস বলেছে পারবো। তার কথা শেষ হওয়ার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। লিফট চলছে না, স্থির হয়ে আছে। একটা লাল বাতি জ্বলছে আর নিভছে। মাথার উপর শা শা শব্দে ফ্যান ঘুরছে। অদ্ভুত ফ্যান, গায়ে কোনো বাতাস লাগছে না। লিফটের ভেতর বিরাট একটা আয়না লাগানো। আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল। শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে। এখন লন্ড্রিতে দিয়েও কোনো লাভ হবে না। টাকা খরচ হবে, অথচ দাগ উঠবে না। আচ্ছা, লিফটটা চলছে না, ব্যাপারটা কি? লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপেছে, ওপরে ওঠার বোতাম টিপতে ভুলে গেছে। সে কি 7 লেখা বোতামটা টিপবে? কুদ্দুস মন স্থির করতে পারছে না। একে বিপদে পড়া গেল। আগে জানলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যেত। 8 তলায় ওঠা এমন কোনো ব্যাপার না। পাগল মন গানটার প্রথম লাইনটা কুদ্দুস মনে মনে কয়েকবার গাইল। ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে। লিফটে সে একা। লিফটের ভেতর গান গাইলে কি লিফটের বাইরে শোনা যায়? হুস করে একটা শব্দ হয়ে লিফটের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেল। ইলেকট্রিসিটিকে চলে গেল। কুদ্দুসের বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। একবার চলে গেলে কখন যে আসবে কে জানে। লিফটের ভেতর কতক্ষণ থাকতে হবে? লিফটম্যান যে গেছে তারও ফেরার নাম নেই। কি হচ্ছে না হচ্ছে সে খোঁজ খবর করবে না? একবারও করবে না? অ্যাডমিনিস্ট্রেশন ভালো না। মতিউর রহমান স্যারের হাতে পড়তো, এক প্যাচে ঠিক করে দিত। কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল। জোরে ধাক্কা দিতে সাহসে কুলোচ্ছে না। কলকবজার কারবার, কি থেকে কি হয়ে যায়। গরম লাগছে, আবার দম বন্ধও লাগছে। কুদ্দুস বেশ উঁচু গলায় ডাকলো, লিফটম্যান ব্রাদার, হ্যালো হ্যালো। কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না। কুদ্দুসের মনে হলো ঘন্টাখানিকের কম না, বেশিও হতে পারে। সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে? লিফটের ভেতর থাকতে হবে। কুদ্দুস লিফটের দরজায় আরেকবার ধাক্কা দিল, আর তাতেই লিফট চলতে শুরু করলো। কারেন্ট ছাড়াই কি চলছে? লিফটের ভেতরটা ঘোর অন্ধকার। কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলতো, কিছুই জ্বলছে না। কুদ্দুস মনে মনে বলল, চলুক, কারেন্ট ছাড়াই চলুক, চলা দিয়ে হচ্ছে কথা। শো শো শব্দ হচ্ছে। কুদ্দুসের শরীর কাঁপছে। লিফট কি এত দ্রুত ওঠে? এতে মনে হচ্ছে বাড়ি ঘর ফুঁড়ে আসমানে উঠে যাবে। এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর পাক দিয়ে উঠছে।
যেভাবে উঠছে তাতে 100 তলা ছাড়িয়ে যাবার কথা। এটা মাত্র 12 তলা বিল্ডিং। কুদ্দুস আসহাবে কাহাফের 8টা নাম মনে করার চেষ্টা করছে। এদের নাম পড়ে বুকে ফু দিলে মহা বিপদ দূর হয়ে যায়। বহু পরীক্ষিত। এরা 8 জন দাকিয়ানুস বাদশার সময়ে পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল। রোজ কিয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে। এদের 7 জন মানুষ, একটা কুকুর। 7 জন মানুষের নাম মনে পড়েছে, কুকুরটার নাম মনে পড়ছে না। মাক্সেলাইনিয়া, মাসলিনিয়া, ইয়ামলিখা, মারনুস, দাবারনুস, সজনুস, কাফসাত্তাইয়ুস। কুকুরটার নাম কি? কুকুরটার নাম মনে করতে না পারলে কোনো লাভ হবে না। কুকুরের নাম শুদ্ধ পড়ে বুকে ফু দিতে হবে। কুদ্দুস প্রাণপণে কুকুরটার নাম মনে করার চেষ্টা করতে লাগলো। চরম বিপদে কোনো কিছুই মনে পড়ে না। শো শো শব্দ বাড়ছেই, ক্রমশ বাড়ছে। শব্দটা এখন কানের পর্দার ভেতরে হচ্ছে। কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে। সে লিফটের মেঝেতে বসে পড়ল। আর তখনই কুকুরটার নাম মনে পড়ল, কিতমির। কিতমির নাম পড়ার পরে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে লিফট থেমে গেল। লিফটের দরজা খুলতে শুরু করলো। দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করলো না। সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাফ দিয়ে বের হয়ে পড়ল। বের হয়ে হতভম্ব হয়ে গেল। সে কোথায় এসেছে? ব্যাপারটা কি? লিফট থেকে বের হওয়াটা কি বোকামি হয়েছে? সে যেভাবে লাফ দিয়ে বের হয়েছিল তার উচিত ঠিক একইভাবে লাফ দিয়ে আবার লিফটে ঢুকে যাওয়া। সে পেছনে তাকালো। পেছনে লিফট নেই। লিফট কেন? কোনো কিছুই নেই। চারিদিকে ভয়াবহ শূন্যতা। সে নিজেও বসে আছে শূন্যের উপর। মাথার উপরে আকাশ থাকার কথা, আকাশ ফাকাশ কিচ্ছু নেই। তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া। সেই ধোঁয়ার রং ঈষৎ গোলাপি। কুদ্দুস মনে মনে বলল, ইয়া গফুরুর রহিম, কি বিপদে পড়লাম। ও আল্লাহ পাক, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হে গফুরুর রহিম, একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে আমি শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব এবং বাকি জীবন আর লিফটে চড়ব না। দরকার হলে 500 তারা পর্যন্ত হেঁটে উঠব। আমার উপর দয়া করো আল্লাহ পাক। কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ অবস্থাতেই সে 3 বার কুল হু আল্লাহ পড়ে বুকে ফু দেবে, তারপর চোখ খুলবে। তাতে যদি বিপদ কিছু কম হয়। কোনো দোয়াই প্রথম চোটে মনে পড়ছে না। হায়, এ কেমন বিপদ! কুদ্দুস চোখ খুলল। অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া, এখন বেগুনি রঙের ধোঁয়া। আগে কোনো শব্দ ছিল না, এখন একটু পর পর সাপের শিশের মতো তীব্র শব্দ হচ্ছে। শব্দটা শরীরের ভেতরে ঢুকে কলিজা কাঁপিয়ে দিচ্ছে। এটি তো আগেই ভালো ছিল। কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে কিনা। চোখ বন্ধ রাখা আর খোলা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এমন কি হতে পারে যে সে মারা গেছে? হার্ট ফেল করে লিফটের ভেতরেই তার মৃত্যু হয়েছে। সে যে জগতে আছে সেটা তো আর কিছুই না, মৃত্যুর পরের জগৎ। এরকমই তো হয়। কিছু বোঝার আগে কত মানুষ মারা যায়। সেও মারা গেছে। মৃত্যুর পর তাকে আবার জিন্দা করা হয়েছে। কিছুক্ষণের ভেতর মুনকের নাকির আসিবে। তাকে সাওয়া জবাব শুরু করবে। তোমার ধর্ম কি? তোমার নবী কে? এইসব জিজ্ঞাসা করবে। এ কি বিপদ! তুমি কে? কুদ্দুস চমকে চারিদিকে তাকালো। কাউকে সে দেখতে পেল না। প্রশ্নটা সে পরিষ্কার শুনল। তাকে যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে। কেমন গম্ভীর ভারী গলা। শুনলে ভয় লাগে। এই তুমি কে? কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমার নাম কুদ্দুস। তুমি এখানে কিভাবে এসেছো? স্যার, আমি কিছুই জানি না। লিফটের ভেতরে ছিলাম, লাফ দিয়ে বের হয়েছি। বাইর হওয়া উচিত হয় নাই। আপনি স্যার একটা ব্যবস্থা করেন। গরিবের একটা রিকোয়েস্ট। আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখানে এলে কি করে? স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কোথায় আসছি নিজেও জানি না, কিভাবে আসছি তাও জানি না। লিফটের দরজা ভালো মতো খোলার আগেই লাফ দিয়েছিলাম। এটা স্যার অন্যায় হয়েছে, আর কোনোদিন করব না। সত্যি কথা বলতে কি, আর কোনোদিন লিফটেও চড়ব না।
এখন স্যার ফেরত পাঠাবার একটা ব্যবস্থা করেন। আমি খাস দিলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করব। তোমার কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না। প্রথম কথা হলো, মাত্রা কি করে ভাঙলে? মাত্রা ভেঙে এখানে এলে কিভাবে? স্যার বিশ্বাস করেন, আমি কোনো কিছুই ভাঙি নাই। যদি কিছু ভেঙে থাকে আপনা আপনি ভাঙছে। তার জন্যে স্যার আমি ক্ষমা চাই। যদি বলেন পায়ে ধরবো, কোনো অসুবিধা নাই। তুমি তো বিরাট সমস্যার সৃষ্টি করেছো। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে? জি না। তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চৌমাত্রিক জগতে প্রবেশ করেছো। এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না। আমরা জানার চেষ্টা করছি। স্যার, ফেরত পাঠাবার ব্যবস্থা করেন। সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না। গোলাম হয়ে থাকবো মানে কি? কুদ্দুস ব্যাকুল গলায় বলল, স্যার, গোলাম হয়ে থাকবো মানে স্যার আপনার সার্ভেন্ট হয়ে থাকবো। তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার। যদি কিছু মনে না করেন, একটু পেশাব করব। পেশাবের বেগ হয়েছে। কি করবে? প্রস্রাব করব। আপনাদের বাথরুমটা কোন দিকে? তোমার কথা বুঝতে পারছি না। কি করতে চাও? স্যার একটু টয়লেটে যাওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, বর্জ্য পদার্থ নিষ্কাশন। তুমি তো আমাদের মহা সমস্যায় ফেললে। আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই। বলেন কি স্যার? আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই, তেমন টয়লেটেরও প্রয়োজন নেই। এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ, আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে খিদে পেয়েছে। সত্যি কথা বলতে কি স্যার, খিদে পেয়েছে। সকালবেলা নাস্তা করি নাই, মারাত্মক খিদা লেগেছে। চক্ষু লজ্জার জন্য বলতেও পারি নাই। সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা শুধু খেয়েছি। পত্রিকাও পড়া হয় নাই। কুদ্দুস? জি স্যার। তোমাকে আমাদের পছন্দ হয়েছে। এই যে স্যার বললাম, মূর্খদের সবাই পছন্দ করে। আপনারা বেশি জ্ঞানী। কেউ আপনাদের পছন্দ করবেন না। সত্যি কথা বলতে কি স্যার, আপনাদের ভয়ে আমি অস্থির হয়ে আছি। আপনাদের দিকে তাকাতেও ভয় লাগছে। ভয়ের কিছু নেই। আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করেছি। আপনাদের পা থাকলে স্যার ভালো হতো। আপনাদের পা ছুঁয়ে সালাম করতাম। তোমার প্রতি আমাদের মমতা হয়েছে, যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিতে চাচ্ছি যাতে তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে। বললে হয়তো স্যার আপনি বিশ্বাস করবেন না। আমি খুব আনন্দে আছি। আনন্দে থাকলেও তোমার জীবন মোটামুটি ভাবে অর্থহীন, এটা বলাই যায়। জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে। কি করব স্যার বলেন? পড়াশোনা হয় নাই, মেট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে বাবাকে সাপে কাটলো। চোখের সামনে ধরফড় করতে করতে বাবার মৃত্যু হয়ে গেল। নিজের চোখে বাবাকে মরে যেতে দেখলাম। আমরা কি করছি মন দিয়ে শোনো। তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে। তুমি সেখান থেকে জীবন শুরু করবে। বাবাকে যাতে সাপে না কাটে সে ব্যবস্থা করবে। সেটা স্যার কি করে সম্ভব? সময় আমাদের কাছে স্থির, আমরা তা পারি। তুমি যখন ফিরে যাবে তখন এখানকার স্মৃতি তোমার মনে থাকবে না, তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে। এটা যাতে মনে থাকে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। নতুন জীবন তোমার শুরু হচ্ছে। সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না। তোমার বুদ্ধিবৃত্তিও কিছু উন্নত করে দিচ্ছি। পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে। অঙ্কটা নিয়ে স্যার সমস্যা। অঙ্ক একদমই পারি না, খুব বেড়াছেড়া লাগে। আর বেড়াছেড়া লাগবে না। এখন কি স্যার আমি চলে যাচ্ছি? কিছুক্ষণের মধ্যেই যাচ্ছ। ম্যাডামকে আমার সালাম দেবেন, ওনার সঙ্গে দেখা হয় নাই। ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেওয়া সম্ভব না, কারণ তোমাকে আগে একবার বলেছি আমরা দেহধারী নই। আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই। জি আচ্ছা, না থাকলে আর কি করা, সবই আল্লাহর হুকুম। একটু দোয়া রাখবেন স্যার। এই বিপদ থেকে যে কোনোদিন আমি উদ্ধার পেতে পারবো সেই চিন্তাই করি নাই। কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করলো। গভীর ঘুমের সঙ্গে তলিয়ে পড়ল। ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সে সমুদ্রের পানি সীসার মতো ভারী, ঘন, বরফের মতো ঠান্ডা। পানির রং
গাঢ় গোলাপি। সে তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। এই সমুদ্রের কি কোনো তলা নেই? নাকি এখন সে মারা যাচ্ছে? কুদ্দুসের ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। চোখের পাতা ভারী হয়ে আসছে। সে চোখ মেলে রাখতে পারছে না, অথচ তার ইচ্ছা সে জেগে থাকবে। অদ্ভুত ব্যাপার কি হচ্ছে সে দেখতে চায়। কুদ্দুসের ঘুম ভেঙেছে। সে তার গ্রামের বাড়িতে চৌকির উপর বই খাতা মেলে পড়তে বসেছিল। পড়তে পড়তেই সে ঘুমিয়ে পড়েছিল। বই নিলেই তার ঘুম পায়। কি সর্বনাশের কথা! কাল তার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। রচনা এখনো দেখাই হয়নি। রচনার মধ্যে এর জার্নি বাই বোট এই বছর আসার কথা, গত বছর আসেনি, তাই খুব ইম্পর্ট্যান্ট। কুদ্দুস রচনার বই নিল, আর তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে। সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে। ভয়ঙ্কর বিষধর একটা সাপ। এরকম মনে হবার কি কারণ কুদ্দুস বুঝতে পারল না। তারপর সে হারিকেন হাতে নেমে এলো। একটা মোটা লাঠি দরকার। লাঠি হাতে এক্ষুনি তাকে বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে। হাতে একটুও সময় নেই। কেউ একজন তাকে বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সে কেউ একজনটা কে কুদ্দুস জানে না, শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছোবল দিতে আসবে। তার দায়িত্ব সাপটাকে মারা। যদি মারতে পারে তবেই তার জীবন অন্যরকম হবে। কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো। ওই তো সাপটা, শঙ্খচূড়, নিঃশব্দে এগিয়ে আসছে। হারিকেনের আলোয় চোখ জ্বলজ্বল করছে। তিনি নরম গলায় বললেন, ভাই, এর কোনো সাইড এফেক্ট নেই তো? সেলসম্যান জবাব দিল না, বিরক্ত চোখে তাকালো। তিনি আবার বললেন, ভাই, এই যন্ত্রটার কোনো সাইড এফেক্ট নেই তো? সেলসম্যানের বিরক্তি চোখ থেকে সারা মুখে ছড়িয়ে পড়ল। ভ্রু কুঁচকে গেল, নিচের ঠোঁট টান টান হয়ে গেল। সে শুকনো গলায় বলল, সাইড এফেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে নেশা ধরে যায় কিনা? শুনেছি একবার ব্যবহার শুরু করলে নেশা ধরে যায়। রাত দিন যন্ত্র লাগিয়ে বসে থাকে। আপনার যদি সন্দেহ থাকে তাহলে কিনবেন না। আপনাকে কিনতে হবে এমন কথা তো নেই। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এতগুলো টাকা দিয়ে যন্ত্রটা কিনবেন, অথচ লোকটা তার প্রশ্নের জবাব পর্যন্ত দিতে চাচ্ছে না। এমন ভাবে তার দিকে তাকাচ্ছে যেন তিনি, আপনি কি যন্ত্রটা কিনবেন না দাঁড়িয়ে থাকবেন? তিনি পকেট থেকে চেক বই বের করলেন। খসখস করে টাকার অঙ্ক বসালেন। হাতের লেখাটা ভালো হলো না, কারণ এত বড় অঙ্কের চেক তিনি এর আগে কাটেননি। মাত্র 800 গ্রাম ওজনের কালো চৌকোনা একটা বক্স, অথচ কি অসম্ভব দাম! টাকার অঙ্ক লিখতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে। সেলসম্যান বলল, আপনার কোনো ক্রেডিট কার্ড নেই? জি না। তাহলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করব। কম্পিউটার ট্রাবল দিচ্ছে, একটু সময় লাগবে। আপনি ইচ্ছা করলে পাশের রুমে বসতে পারেন। আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি, অবশ্য আপনার যদি কোনো অসুবিধা না হয়। সেলসম্যান জবাব দিল না। তার কাছে মনে হলো সেলসম্যানের মুখের বিরক্ত ভাব একটু যেন কমেছে। কমাই উচিত। তিনি তো শেষ পর্যন্ত যন্ত্রটা কিনেছেন। তার 50 বছর জীবনের সঞ্চিত অর্থের সবটাই চলে গেছে। এরপরেও কি লোকটা তার সঙ্গে সহজভাবে দুই একটা কথা বলবে না? তিনি বেশ কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত আবার বললেন, ভাই, এর কোনো সাইড এফেক্ট নেই তো? এবার জবাব পাওয়া গেল। সেলসম্যান রোবটদের মতো ধাতব গলায় বললেন, না, নেই। নেশা হয় না? না, হয় না। তবে আপনি ইচ্ছা করে যদি নেশা ধরান তাহলে তো করার কিছু নেই। যন্ত্রটির সঙ্গে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। ম্যানুয়াল যদি মেনে ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা হবে না। প্রতিদিন 1 ঘন্টার বেশি ব্যবহার করবেন না। সপ্তাহে অন্তত একদিন যন্ত্রটায় হাত দেবেন না। তিনি এবার আনন্দের একটা নিঃশ্বাস ফেললেন। লোকটি শেষ পর্যন্ত তার সঙ্গে কথা বলেছে। তিনি হাসি মুখে বললেন, যন্ত্রটা নিয়ে নানান কথাবার্তা হয়তো, তাই। আমাদের স্বভাবই হচ্ছে নতুন আবিষ্কার নিয়ে কথা বলা। P-32 হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? জি না।
তাহলে ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না তো। পাশের ঘরে গিয়ে বসুন, আরো আধ ঘন্টার মতো লাগবে। জি আচ্ছা। একটা জিনিস শুধু মনে রাখবেন, এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার P-32। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার যেমন টেলিভিশন। আপনি কি আমার সঙ্গে একমত? জি একমত। তিনি মোটেই একমত না। বিংশ শতাব্দীর টেলিভিশন ছাড়াও আরো অনেক বড় বড় আবিষ্কার রয়েছে। এই শতাব্দীতে 10টি বড় বড় আবিষ্কার হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ডেথ হরমোন। ডাক্তার পিটার স্লেমেন প্রমাণ করেছেন একটা নির্দিষ্ট বয়সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডেথ হরমোন শরীরে চলে আসে। শরীর তখন মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে। শুরু হয় বার্ধক্য প্রক্রিয়া। যে হারে জীবকোষ মরে যায় সে হারে তৈরি হয় না। জরা শরীরকে গ্রাস করে। তিনি পাশের ঘরে চুপচাপ বসে আছেন। এই ঘরে একটি কফি ডিসপেন্সিং রোবট আছে। সে তাকে এক পেয়ালা কফি দিয়ে হাসি মুখে বলেছে, আশা করি এক পেয়ালা উষ্ণ কফি আপনার হৃদয়ের শৈত্য দূর করে দেবে। তিনি রোবটের কথার কোনো জবাব দিলেন না। এদের তৈরি করা হয় বুদ্ধিদীপ্ত কথা বলে মানুষকে চমৎকৃত করার জন্য। রাত বেশি হয়নি, তবু পথঘাট নির্জন। টাউন সার্ভিসের হলুদ বাসগুলি প্রায় ফাঁকা যাচ্ছে। তার যে কোনো একটিতে উঠে গেলেই হয়। উঠতে ইচ্ছে করছে না, হাঁটতে ভালো লাগছে। আবহাওয়া চমৎকার, তবে একটু শীত ভাব আছে। বেশ কিছু সময় হাঁটার পর তিনি একটা ফাঁকা বাসে উঠে পড়লেন। বাসের ড্রাইভার মুখ ঘুরিয়ে বলল, আপনার নৈশ ভ্রমণ আনন্দময় হোক। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রোবট ড্রাইভার। পৃথিবী রোবটে ভর্তি হয়ে যাচ্ছে। এইসব রোবট চমৎকার কথা বলে। এদের প্রোগ্রামিং অসাধারণ। রোবট ড্রাইভার বলল, আপনি কত দূর যাবেন? তিনি শুকনো গলায় বললেন, কাছেই। আপনি মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে আগ্রহী নন। না। কেন বলুন তো? তিনি চুপ করে রইলেন। কথা বলতে ইচ্ছে করছে না। এইসব রোবটদের সঙ্গে কথা বলার মানেই হচ্ছে নিজেকে ছোট করা। রোবট গাড়ির গতি বাড়াতে বাড়াতে বলল, আমি রোবট বলেই কি আপনি কথা বলতে চাচ্ছেন না? জানি না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষ রোবটদের সঙ্গে কথা বলতে চায় না। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকে, যেন তার সমস্যার অন্ত নেই। আমি কি ঠিক বলছি? হ্যাঁ। আপনারা কি নিয়ে এত চিন্তা করেন? তিনি জবাব দিলেন না। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলেন। গাড়ি রেসিডেন্সিয়াল এলাকায় ঢুকেছে। রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বাড়ি। কত লক্ষ মানুষই না এইসব বাড়িতে বাস করে। তবু কেন জানি বাড়িগুলোকে প্রাণহীন মনে হয়। রোবট ড্রাইভার গাড়ির বেগ অনেকখানি কমিয়ে এনেছে। রেসিডেন্সিয়াল এলাকায় গাড়ির গতি অনেক কম রাখতে হয়। ফাঁকা রাস্তা ইচ্ছে করলে ঝড়ের গতিতে চালানো যায়। রোবট ড্রাইভার কখনো তা করবেন না। লালবাতিতে গাড়ি থামলো। রোবট বলল, এই শতকে আপনারা মানুষেরা এত অসুখী হয়ে গেলেন কিভাবে? জানি না। আপনাদের তো অসুখী হবার কোনো কারণ নেই। মানুষ ক্ষুধা জয় করেছে, রোগ ব্যাধি জয় করেছে। অমরত্ব তার হাতের মুঠোয়। তবু এত দুঃখ কেন? তিনি বললেন, সামনের ব্লকে আমি নামবো। অবশ্যই। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনারা মানুষরা এই শতকে সবে পেয়েছেন। হাইড্রোজেন ফুয়েল আসায় শক্তির সমস্যা মিটে গেছে। বাসস্থানের সমস্যা মিটেছে। আপনার নিজস্ব নিশ্চয়ই একটি অ্যাপার্টমেন্ট আছে, আছে না? আপনি নিশ্চয়ই একা থাকেন না, আপনার স্ত্রী আছে। তারপরেও P-32 কিনে এনেছেন। অনেক টাকা গেল, তাই না? আপনি কি হুছাড়া আর কিছু বলবেন না? আমি এখানেই নামবো। স্টপের মাঝখানে গাড়ি থামানোর নিয়ম নেই। রোবট ড্রাইভার নিয়ম ভঙ্গ করে গাড়ি থামালো। জানালা দিয়ে মুখ বের করে উঁচু গলায় বলল, আপনার P-32 আনন্দময় হোক। তিনি রোবটদের মতো গলায় বললেন, ধন্যবাদ। তার স্ত্রী হাসপাতালে কাজ করেন। তার আজ নাইট ডিউটি। কাজেই তিনি অ্যাপার্টমেন্টে নেই। টেলিফোনের কাছে ছোট চিরকুট লিখে রেখে গেছেন, খাবার তৈরি করা আছে, খেয়ে নিও। তিনি খেয়ে নিলেন। অত্যন্ত সুস্বাদু খাবার। খাবারের সঙ্গে চমৎকার পানীয়। এই পানীয়টি এই শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছে। ঝাঝালো টক ধরনের স্বাদ কিছুক্ষণের জন্য সমস্ত ইন্দ্রিয় অবশ করে দেয়। বড় ভালো লাগে। গ্লাসে চুমুক দিতে দিতে তিনি ঘরের চারিদিকে তাকালেন। আনন্দের কত উপকরণ চারিদিকে ছড়ানো। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য একটি হলোরাম, যা চালু করবার
অনুষ্ঠানের পাত্র পাত্রীরা মনে হয় সশরীরে ঘরের মাঝখানে চলে এসেছে, যেন হাত বাড়ালে তাদেরকে ছোঁয়া যাবে। মস্তিষ্কের আনন্দ কেন্দ্র উত্তেজিত করবার জন্য নানান ব্যবস্থা আছে। সুমধুর সঙ্গীত শ্রবণের আনন্দ থেকে শুরু করে নারী সঙ্গের আনন্দের মতো তীব্র আনন্দ মস্তিষ্ক উত্তেজিত করেই পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীরা মানুষ কেন আনন্দ পায়, কোত্থেকে আনন্দ পায় তা জেনেছেন। তারা জানেন বাগানের একটি ফুল দেখার আনন্দের সঙ্গে পিঠ চুলকানোর আনন্দের বেশ কিছু মিল আছে, আবার অমিল আছে। ফুল না দেখেও এবং পিঠ না চুলকিয়েও সেই আনন্দ মস্তিষ্কের বিভিন্ন অংশে উত্তেজিত করে পাওয়া যায়। ঘরে ঘরে সেই আনন্দের ব্যবস্থা আছে। কিন্তু মানুষ তা থেকে আর আনন্দ পাচ্ছে না। মানুষ ঝুঁকেছে P32 এর দিকে। কে জানে, এক সময় হয়তো এই যন্ত্রটিও আর তার ভালো লাগবে না। তিনি তার স্ত্রীকে P32 কেনার খবর দেওয়ার জন্য টেলিফোন করলেন। রোবটদের মতো ভাবলে ক্ষীণ গলায় বললেন, আমি আজ একটি P32 কিনেছি। সে কি, সত্যি? হ্যাঁ, বিরাট ভুল করেছ। কেন? আমাদের মতো দম্পতিদের সরকার থেকে একটি করে এই যন্ত্র দেয়া হবে বলে কথা হচ্ছে। তুমি কি তা জানতে না? জানতাম। তাহলে কবে না কবে দেয়, আগে ভাগেই কিনে ফেললাম। তুমি কি রাগ করেছ? না। যন্ত্রটি কি ব্যবহার করেছ? এখনো করিনি, এখন করব। আচ্ছা, তোমার যন্ত্র তোমার জীবনকে আনন্দময় করে তুলুক। আমাদের মতো দম্পতিদের যন্ত্রের আনন্দের প্রয়োজন আছে। তোমাকে ধন্যবাদ। তিনি টেলিফোন রেখে দিলেন। কাগজের মোড়ক খুলে কালো বাক্সটি বের করে টেবিলে রাখতে রাখতে মনে বললেন, আমাদের মতো দম্পতি, এই বাক্যটি আমার ভালো লাগে না। ভালো না লাগলেও তার স্ত্রী এই বাক্যটি তাকে দিনের মধ্যে কয়েকবার বলেন। হয়তো এই নিয়ে তার মনে গোপন ক্ষোভ আছে। ক্ষোভ থাকার কোনো কারণ নেই। তাদের মতো দম্পতি পৃথিবীতে অসংখ্য আছে যারা সন্তান জন্মাবার অধিকার পাননি। মানব জাতির স্বার্থেই তা করা হয়েছে। পরিকল্পিতভাবে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে আনার একটি শর্তই হচ্ছে একদল সন্তানহীন দম্পতি। মানুষ মৃত্যুকে যদি সত্যি সত্যি জয় করে ফেলে, তাহলে জনসংখ্যা আরো কমাতে হবে। তাদের মতো দম্পতির সংখ্যা আরো বাড়বে। তিনি যন্ত্র হাতে নিয়ে সোফায় এসে বসলেন। ইনস্ট্রাকশন ম্যানুয়াল মন দিয়ে পড়লেন। যন্ত্রটি ব্যবহার করা খুবই সহজ। তিনি যন্ত্র চালু করে বসে আছেন। মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে, অল্প পিপাসাও হচ্ছে। হঠাৎ সেই পিপাসা হাজার গুণ বেড়ে গেল। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। এই তৃষ্ণার কারণেই বোধহয় তার ঘ্রাণ শক্তি লক্ষ গুণ বেড়ে গেল। তিনি এখন সবকিছুর ঘ্রাণ পাচ্ছেন, মাটির ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, গাছের শেকড়ের ঘ্রাণ। তার জগৎটি ঘ্রাণময় হয়ে উঠেছে এবং তিনি বুঝতে পারছেন তিনি শহরের 97 তলার সাজানো গোছানো কোনো অ্যাপার্টমেন্টে বাস করেন না। তিনি বাস করেন বনে, গহীন বনে। তিনি কে? তিনি কি? বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তিনি একটি চিতাবাঘ। বাঘ নয়, বাঘিনী। তার 3টি শিশু শাবক আছে। গত 2 দিন এদের তিনি আগলে রেখেছেন। আজ প্রবল তৃষ্ণায় অস্থির হয়ে এদের ছেড়ে পানির সন্ধানে বের হয়েছেন। পানি কোথায় আছে তা তিনি জানেন না। পানিরও গন্ধ আছে। সে গন্ধ মাটির গন্ধের মতোই তীব্র। পানি আছে, কাছেই আছে। এক মুহূর্তের মধ্যে তিনি পানির কাছাকাছি পৌঁছে যেতে পারেন, কিন্তু যেতে পারছেন না। কাছেই কোথাও যেন একটা পুরুষ বাঘ ঘুরঘুর করছে। এর মতলব ভালো না। বাচ্চাদের হয়তো মেরে ফেলবে। এদের একা রেখে কোথাও যাওয়া যাবে না। অথচ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আকাশে বিরাট চাঁদ, তার আলোয় বনভূমি ঝলমল করছে। কনকনে বাতাস বইছে, শীতের বাতাস। বাতাসে কি অদ্ভুত শব্দেই না গাছের পাতা নড়ছে। যেসব পাতা নড়ছে তার থেকে এক ধরনের গন্ধ আসছে, আবার স্থির পাতা থেকে অন্য ধরনের গন্ধ। কি বিচিত্র, কি বিচিত্র চারপাশের জগৎ। কোন স্তরেই না পৌঁছে গেছে অনুভূতির তীব্রতা। তার শরীর থরথর করে কাঁপছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, অথচ কি আনন্দই না পাচ্ছেন। তিনি রক্তের ভেতরে আনন্দ অনুভব করছেন। তিনি জলের সন্ধানে এগোচ্ছেন, অথচ তার সমস্ত ইন্দ্রিয় তার শাবকদের কাছে। তারও অনেক পরের কথা। ডেথ হরমোন রক্তের ভেতরেই ভেঙে ফেলার অতি সহজ পদ্ধতি বের হয়েছে। মানুষ জরা রোধ করেছে। মানুষকে এখন অমর বলা যেতে পারে। বার্ধক্যজনিত কারণে আর কারো মৃত্যু হবে না। জীবাণু এবং ভাইরাস গঠিত কোনো অসুখ পৃথিবীতে নেই। মানুষকে এখন তাহলে অমর বলা যাবে? হয়তোবা। অমর মানুষেরা এখন দিন রাত ঘরে বসে থাকে।
তাদের কাজ করবার প্রয়োজন নেই, কাজের জন্য আছে রোবট শ্রেণী, চিন্তা ভাবনারও কিছু নেই, অমরত্বের বেশি আর কিছু তো মানুষের চাইবারও নেই।